ভাই কথা শুনলে তো একটু বসতে হবে চুপ করে, সবাইকে কোয়াইট হয়ে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কমিউনিটি থেকে আমন্ত্রিত বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ এবং এই হলের বাইরেও আমাদের বহু নেতাকর্মী আরও দুটো হলে সংযুক্ত আছেন, পাম ট্রি এবং ওয়েস্টেরিয়া নামক দুটি হলে। সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল রাজনীতিবিদদেরকে যারা স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করতে অবদান রেখেছেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে যারা আত্মত্যাগ করেছেন, আত্মত্যাগের মাধ্যমে, সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমি আজকের এই স্বাধীনতা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশ স্বাধীন হবার পরেও বিভিন্ন সময় যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছিল, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী আত্মত্যাগ করেছেন, গুম খুনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সেই সকল মানুষগুলোকে আমি আজকের এই স্বাধীনতা দিবসে স্মরণ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজকের এই স্বাধীনতা দিবসে আমি আজকে সকালবেলায় কিছু মানুষের ভিডিওতে যে টক শো হয়, সেই টক শোতে কিছু মানুষের বক্তব্য শুনছিলাম। পেছনে যারা আছেন এবং উপরে যারা আছেন, আপনারা যদি কথা বলেন তাহলে আমার জন্য কথা বলে একটু সমস্যা। যদি আপনারা বক্তব্য শুনতে চান তাহলে কিছুক্ষণের জন্য, আগামী 10-15 মিনিটের জন্য আপনাদেরকে একটু শান্ত হয়ে বসতে হবে। যারা পেছনে আছেন দয়া করে একটু শান্ত হয়ে বসতে হবে। জি, বসুন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি কিছু মানুষের বক্তব্য শুনছিলাম যে আজকের এই যে স্বাধীনতা দিবস, আমরা এই স্বাধীনতা দিবসটি এমন একটি সময় পালন করছি যখন বাংলাদেশের বহু মানুষের মনে প্রশ্ন আসছে যে আমরা কি সত্যিকারভাবে আমাদের যেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটি কি আমরা রক্ষা করতে পারছি কি না। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল, সেটা কি আজকে কোনো হুমকির সম্মুখীন কি না, কতটুকু অর্জন করেছি আমরা স্বাধীনতা। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমাদের স্বাধীনতা চিন্তা করতে হয়, সার্বভৌমত্ব চিন্তা করতে হয়, দেখুন পত্রিকার পাতায় আমরা দেখছি, শুধু পত্রিকার পাতায় না, জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে কয়েকদিন আগে। রিপোর্টটি কি? রিপোর্টটি হচ্ছে বাংলাদেশের 43% মানুষ ঋণ করে প্রতি মাসে সংসার চালাতে হয় তাদেরকে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের জনসংখ্যা যদি 10 কোটি হয়, 43% মানে 4 কোটির বেশি, 4 কোটি 30 লক্ষ। বাংলাদেশের জনসংখ্যা যদি 20 কোটি হয়, এটি প্রায় 9 কোটির কাছাকাছি জনসংখ্যা। আপনারা যারা আজকে যুক্তরাজ্যে বসবাস করছেন, এই যুক্তরাজ্যের জনসংখ্যা 7 কোটি।
অর্থাৎ এই যুক্তরাজ্য থেকেও বেশি সংখ্যক মানুষ বর্তমানে বাংলাদেশে প্রতি মাসে ঋণ করে সংসার চালাচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা 54তম স্বাধীনতা দিবস পালন করছি। 54তম স্বাধীনতা দিবসে এটাই কি আমাদের অর্জন যে দেশের অর্ধেকের মতন জনসংখ্যা প্রতি মাসে ঋণ করে সংসার চালাচ্ছে? প্রিয় ভাই বোনেরা, আমরা উন্নয়নের অনেক গল্প শুনি। এই যে 8-9 কোটি মানুষ যারা ঋণ করে সংসার চালাচ্ছে, এই মানুষগুলোকে যদি উন্নয়নের কথা শোনানো হয়, তারা কি সেগুলো বিশ্বাস করবে? তারা সেগুলো বিশ্বাস করবে না। শুধু এটিই নয়, প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন, জানছেন, শুনছেন, আমরা সকলেই জানছি, শুনছি, জাতিসংঘের আরেকটি রিপোর্ট আছে। সেই রিপোর্টটি হচ্ছে যে তারা বলছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অবৈধ পথে অন্য অন্য দেশে যায় কর্মসংস্থানের জন্য। এটার যে র্যাঙ্কিং আছে, বাংলাদেশ গত বছর তার মধ্যে তৃতীয় ছিল। আপনারা নিশ্চয়ই বাংলাদেশের পত্রপত্রিকা দেখেন। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো গত কিছুদিন ধরে একটি নিউজ, একটি সংবাদ অনেক পত্রিকা করেছে। কি সংবাদটি? সংবাদটি ছিল বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের যুবকরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা বাংলাদেশকে গড়ে তুলবে, নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলবে, এরকম বহু তরুণ, হাজার হাজার তরুণ দেশ থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, অর্থাৎ একটি দেশের যুবক বা তরুণরাই হচ্ছে শক্তি, প্রাণ, যারা দেশকে গড়ে তোলে। এরকম হাজার হাজার তরুণ দেশ থেকে চলে যাচ্ছে। কেন? কারণ দেশে তাদের কর্মসংস্থানের কোনো উপায় নেই, ব্যবস্থা নেই। আজকের যেই দামি সরকারি বলি আমরা, ভোট ডাকাত সরকারি বলি, নিশিরাতের সরকারি বলি, এরা উন্নয়ন করেছে বই কি, তথাকথিত উন্নয়ন তারা করেছে, কিন্তু সেটি দেশের নয়, দেশের মানুষের নয়। যদি দেশের মানুষের উন্নয়ন করত, তাহলে এত হাজার হাজার তরুণ যুবককে দেশ ছেড়ে চলে যেতে হতো না। দুঃখের বিষয়, তরুণরা গিয়েছে ঠিকই, যাচ্ছে ঠিকই, যুবকরা হাজার হাজার যুবক যাচ্ছে ঠিকই, কিন্তু এই যাওয়ার পথে সবচেয়ে যেই দুঃখজনক ঘটনাটি, সেটি হচ্ছে এরকম শত শত হাজার তরুণ সাগরে ডুবে মারা গিয়েছে। নিশ্চয়ই এই খবরটি দেখেছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের আশেপাশে, বাংলাদেশের আশেপাশে অনেকগুলো দেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। আপনারা কি কখনো এইসব দেশের সংবাদ পড়েছেন? এইসব দেশের ক্ষেত্রে সংবাদ এসেছে যে তাদের যুবকেরা সমুদ্রে ডুবে মারা গিয়েছে? পড়েননি। এই সংবাদটি শুধু এসেছে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের যুবকরা, বাংলাদেশি যুবকরা সাগরে ডুবে মারা যাচ্ছে, সেটি ভূমধ্যসাগরে হোক, সেটি আরব সাগরে হোক, যেখানেই হোক, ডুবে মারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকের যে এই দামি সরকার, এই দামি সরকার আজকে দেশটাকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যে দেশের প্রতিটি সেক্টর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। আজকে যদি আমরা অর্থনীতির কথা বিবেচনা করি, এখানে আপনারা যারা আছেন, বহু মানুষ এখানে উপস্থিত, আজকের বহু মানুষ, ওই দুটি হলে আছেন আমাদের বহু নেতাকর্মী, বহু মানুষ এখানে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয়ই দেশে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজনকে সহযোগিতা করেন। তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন, তাদের সাথে প্রতিনিয়ত আপনাদের কথা হয়, জানতে পারেন যে দেশের সার্বিক কী অবস্থা। প্রত্যেকটা মানুষ, যেই দেশে একটু আগে বক্তব্যের শুরুতে আমি বলেছি, এই দেশের, বাংলাদেশের এই মুহূর্তে বর্তমানে কোটি কোটি মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, বলে দিতে হচ্ছে না আজকে দেশের কি অবস্থা। আজকে পত্রিকার পাতা খুললে আমরা কি দেখছি? পত্রিকার পাতা আমরা খুললে দেখছি যে ব্যাংক, যেই ব্যাংকে মানুষ, সাধারণ মানুষ তাদের গচ্ছিত অর্থ রাখে, একটির পর একটি ব্যাংক রেড জোনে চলে যাচ্ছে, ইয়েলো জোনে চলে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, রেড জোন ইংরেজি শব্দ, সোজা কথায় বাংলা বলতে হবে ব্যাংকগুলোর লাল বাতি জ্বলছে। ব্যাংকগুলোর লাল বাতি জ্বলছে। দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এই দামি সরকার, এই মাফিয়া সরকার, যাই বলি না কেন, এর থেকে বেটার কিছু এদেরকে বলা যাবে না। এদের লোকজনেরা, এদের যে সাঙ্গ পাঙ্গরা, এরা মানুষের
টাকা লুটপাট করে, অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। আপনাদের নিশ্চয়ই এই যে কিছুদিন আগে যে একটি প্রহসনের নির্বাচন হলো জানুয়ারির 7 তারিখে, সেই সময় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সহ বহু পত্র পত্রিকায় এই দামি দলের দামি প্রার্থীদের যে হলফনামা থাকে নির্বাচন কমিশনে জমা দেয়, সেই হলফনামার অনেকগুলো পত্রিকায় এসেছিল সাধারণ মানুষের কাছে। 14 সাল, 18 সাল, 24 সালে বহু দামি প্রার্থীদের হলফনামা তুলনামূলক পর্যালোচনা এসেছিল পত্রপত্রিকা সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, অবাক হয়ে সমগ্র জাতি দেখেছে, দেশের মানুষ দেখেছে কিভাবে এই দামি প্রার্থীদের প্রায় প্রত্যেকের সম্পদ শত শত গুণ বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে যে মানুষের এই যে কষ্ট, এই দুর্বিষহ কষ্ট, যুবকদের কর্মসংস্থান নেই, আজকে দেশের মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে প্রতি মাসে, আজকে দেশের লক্ষ লক্ষ মানুষ জানে না, কোটি কোটি মানুষ জানেন না যে পরের দিন পরের বেলা তারা কি খাবে। এটি আমার কথা না, এটি পরিসংখ্যানের কথা, এটি জাতিসংঘের কথা, এটি সরকারি পরিসংখ্যানের ব্যুরোর কথা, যে লক্ষ লক্ষ মানুষ জানে না যে পরবর্তী বেলায় তারা কি খাবে। আমরা আজকে এখানে বসেছি, এই মুহূর্তে যুক্তরাজ্য বিএনপি আমাদের জন্য ব্যবস্থা করেছে ইফতারের। বাংলাদেশের দিকে তাকালে খোঁজ খবর নিলে জানতে পারবেন বহু মানুষ আছে যারা ঠিক পানি দিয়ে ইফতার করছে। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষের দুর্বিষহ কষ্ট, এই কষ্ট কেন? শুধুমাত্র এদের লুটপাটের জন্য, এদের লুটতরাজের জন্য আজকে ব্যাংকগুলোর এই অবস্থা, কোটি কোটি মানুষের এই অবস্থা। বেকার যুবকরা, শিক্ষিত যুবকরা আজকে চাকরি পাচ্ছে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। এই যুক্তরাজ্য ইংল্যান্ডের মাটি সাক্ষী, ইংল্যান্ডের আপনারা যারা আছেন আপনারা সাক্ষী। এই যে বাংলাদেশের সম্পদ লুটপাট করা হয়েছে, লুটপাট করে যারা নিয়ে এসেছে তাদের মধ্যে একজনেরটা বেরিয়ে গিয়েছে। এই শেখ হাসিনা বা মাফিয়া দলের একজন দামি প্রার্থীর সম্পদের পরিমাণ বেরিয়ে গিয়েছে। একটি আশ্চর্যজনক সংখ্যা, একটি আশ্চর্য ব্যাপার। একটি মানে মাফিয়া দল কত বড় মাফিয়া হলে যে কারো শত শত সম্পত্তি, শত শত বাড়ি থাকতে পারে। মানুষের একটা দুইটা বাড়ি হয়, 2-4টা বাড়ি হয়তো থাকতে পারে। আমরা দেখছি এই হাসিনার দলের, এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসী যে দলটি, লুটপাটের যে দলটি, তাদের লোকজনের দেখেছি শত শত বাড়ি এই যুক্তরাজ্যের মাটি। আপনারা কি কেউ দেখেছিলেন? মনে পড়ে ঘটনাটি? কদিন আগের ঘটনা, হ্যাঁ দেখেছেন আপনারা, শত শত বাড়ি। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমরা বিচার ব্যবস্থার দিকে তাকাই, গত শনিবারের ঘটনা, বাংলাদেশের বিচার ব্যবস্থার যে সবচেয়ে প্রধান চিফ জাস্টিস যাকে বলা হয়, সেই চিফ জাস্টিস নিউ ইয়র্কে গিয়েছে। খুব সম্ভব এই মুহূর্তে সে নিউ ইয়র্কে আছে। আরও কিছু বিচারপতি গিয়েছে, তাদেরকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানাতে গিয়েছে। সেখানে যে আওয়ামী লীগের যারা লোকজন তারা গিয়েছে শুভেচ্ছা জানাতে। প্রিয় ভাই বোনেরা, দেশের চিফ জাস্টিসকে যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এয়ারপোর্টে শুভেচ্ছা জানাতে যায়, তাহলে সেই দেশের বিচার ব্যবস্থা কি হতে পারে, সেই দেশের মানুষ কতটুকু ন্যায় বিচার পেতে পারে, এটি সহজেই বোধগম্য। আজকে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনারা তাকান, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে কিছুদিন আগে একটি কারিকুলাম দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই কারিকুলাম নিয়ে গার্জিয়ানরা আপত্তি জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। সেই কারিকুলাম নিয়ে শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের সুশীল সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়েছে। কেন? প্রত্যেকের বক্তব্য, এই কারিকুলামের যদি বাস্তবায়ন হয় তাহলে আগামীতে বাংলাদেশের একটি যেই প্রজন্মটি গড়ে উঠবে, মেরুদণ্ডহীন একটি প্রজন্ম গড়ে উঠবে। আজকের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি দেখুন, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এগুলোর যে আবাসিক হলগুলো যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা থাকে, এই আবাসিক হলগুলো আজকে পরিণত হয়েছে ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী একটি সংগঠন আছে, এই সংগঠনটির টর্চার সেলে পরিণত হয়েছে।
আমরা দেখেছি মেধাবী ছাত্র আবরারকে কিভাবে আবাসিক হলের মধ্যে হত্যা করা হয়েছে, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে দেখছি যে বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষা অঙ্গনগুলো কিভাবে বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিন প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় খবর বের হচ্ছে কিভাবে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন তাদের দ্বারা কিভাবে অত্যাচারিত, কিভাবে নির্যাতিত হচ্ছে যে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবাসিক হলে থাকে। প্রিয় ভাই বোনেরা, আজকে যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে, আজকে যেভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, দেশের প্রশাসন, এই সব কিছু ধ্বংস করে দেওয়ার অর্থই হচ্ছে যে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। বাকি থাকলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আমি আমার বক্তব্যের প্রথমেই আপনাদেরকে বলেছি যে আজকে সকালবেলায় বক্তব্য শুনছিলাম কিছু মানুষের, তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এমন একটি সময় আমরা আমাদের আজকের এই 54তম স্বাধীনতা দিবস পালন করছি যে যখন বহু মানুষের মনে প্রশ্ন আসছে, আমরা কি সত্যিই আর স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পেরেছি? প্রিয় ভাই বোনেরা, আমি জানি না আপনারা কতজন দেখেছেন, আজ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রতিবেশী একটি দেশ আমাদেরকে কি উপহার দিয়েছে আপনাদের কি ধারণা আছে? 2টো লাশ উপহার দিয়েছে গতকাল তারা আমাদেরকে। অর্থাৎ লাশ দুটো এখনো দেশে ফেরত পাঠিয়েছে কিনা তারা আমরা এখনো খবর পাইনি, কিন্তু 2টো মৃত্যু তারা উপহার দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এরা যারা ক্ষমতা দখল করে রেখেছে, এদের বাংলাদেশের জনগণের উপরে কোনো রকম আস্থা নেই, কোনো রকম বিশ্বাস নেই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই কথাটি এই জন্য বললাম, কারণ 14 সাল তার প্রমাণ, 18 সাল তার প্রমাণ, 2024 সাল তার প্রমাণ। যদি এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই আওয়ামী লীগ নামক যে লুটপাটকারী দলটি, এদের যদি বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস থাকতো, তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে তারা কেড়ে নিত না। যদি বাংলাদেশের মানুষের উপরে এদের আস্থা বা বিশ্বাস থাকতো, তাহলে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এরা কেড়ে নিত না। আজকে বাংলাদেশের মানুষের উপরে যে তাদের আস্থা বিশ্বাস নেই, তার সবচাইতে বড় প্রমাণ আমরা দেখেছি প্রহসনের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে এবং পরে। কয়েকদিন আগেই এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই দলটির একটি মহাসচিব আছে। মহাসচিবের আজকে আমার সকালবেলায় আমি দেশে, লন্ডনের সকাল, বাংলাদেশে সেই সময় বিকালবেলায় নোয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল, নোয়াখালী জেলা বিএনপির ইফতার মাহফিলে গিয়েছিলাম আমি। তো সেখানে ওই একই কথা বলেছি। যখন আমি ওই ব্যক্তির কথা যেই না বলেছি, সবাই একটা আশ্চর্য রকম শব্দ করা শুরু করেছে। সেই ব্যক্তি সেই ব্যক্তির নাম দেখেছে তার বাবা মা হয়তো শখ করে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ব্যক্তিটাকে তার নামে ডাকে না। বাংলাদেশের মানুষ নতুন একটি নাম দিয়েছে, তারা সেই নামেই তাকে ডাকে। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, এই লোকটিকে আমরা দেখেছি কয়েকদিন আগে একটি কথা বলতে। কি কথা? এই লোকটি বলেছে যে তারা একটি দেশের নাম উল্লেখ করেছে, একটি দেশের নাম উল্লেখ করে বলেছে, প্রতিবেশী একটি দেশের কথা বলেছে যে সেই দেশ না হলে তারা ক্ষমতায় আসতে পারত না, সেই দেশের সাহায্য ছিল, সহযোগিতা ছিল বলেই তারা ক্ষমতায় এসেছে আজকে। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা একবার না, কয়েকদিন আগের ঘটনা, 7ই জনের আগের ঘটনা। এদেরই আরেক মন্ত্রী সেই প্রতিবেশী দেশ থেকে ফিরে এসে বলেছিল যে সেই ব্যক্তি তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছে, কানতি মিনতি করে অনুরোধ জানিয়ে এসেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, 7ই জানুয়ারির যে তামাশার যে প্রহসনের যে নির্বাচন, এই নির্বাচনের সময় আমরা দেখেছি কিছু লোককে বলতে, তারা গর্ব করে বলেছে তারা বাংলাদেশের জনগণের প্রার্থী না, তারা বাংলাদেশের নির্বাচনের প্রার্থী না, তারা অমুক দেশের প্রার্থী। মনে আছে আপনাদের সে কথা? মনে আছে। অর্থাৎ এই সবগুলো কথা থেকে প্রমাণ হয়ে যায়, আর যাই হোক, আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, লুটপাটকারী দল, এদের বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস কোনোটাই নেই বলেই তারা আরেকজনের
আশীর্বাদ চায়, তার আরেকজনের সাহায্য চায়, সহযোগিতা চায়। বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা সাহায্য চায় না, সহযোগিতা চায় না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল, এই দল সকল সময়ে বিশ্বাস করে আমাদের রাজনৈতিক বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তির উৎস হচ্ছে, রাজনৈতিক শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং সে কারণেই এই কথা যেমন আমরা বলি, এই কথা বাংলাদেশের জনগণও বিশ্বাস করে। এবং জনগণ যে বিশ্বাস করে তার সবচাইতে বড় প্রমাণ, প্রিয় ভাই বোনেরা, এই প্রহসনের নির্বাচনের সময়, প্রহসনের যে নির্বাচনটি হয়েছে গত কয়েকদিন আগে, এই নির্বাচনের আগে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী, নেতা কর্মী বাংলাদেশে আমরা মানুষের কাছে গিয়েছিলাম, দেশের মানুষের কাছে। আমরা একটি লিফলেট নিয়ে গিয়েছিলাম, যেই লিফলেটে আমরা দেশের কথা, দেশের মানুষের কথা সকল কিছু তুলে ধরেছিলাম। প্রিয় ভাই বোনেরা, তুলে ধরে আমরা মানুষকে আহ্বান জানিয়েছিলাম 7 তারিখের প্রহসনের নির্বাচন থেকে যেন তারা বিরত থাকেন। 7 তারিখের প্রহসনের নির্বাচনে যেন বাংলাদেশের মানুষ অংশগ্রহণ না করে। প্রিয় ভাই বোনেরা, সেদিন বাংলাদেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দল, 63টি রাজনৈতিক দল, বিরোধী দল, সকল বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ যায়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় পাওয়া কি, সবচেয়ে বড় অর্জন কি? মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। সেটি একজন রাজনৈতিক কর্মী হই, আমরা একটি রাজনৈতিক দলই হই, সবচেয়ে বড় আস্থা, সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছিল, বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিল বলেই দেশের প্রায় 95%-রও বেশি মানুষ, ক্ষেত্র বিশেষে 98% মানুষ 7 তারিখে বিরোধী দলগুলোর কথায় রেসপন্ড করে সেদিন তারা যায়নি। বরং আমরা দেখেছি তারা এই যে মাফিয়ার দল, তারা এই যে বাংলাদেশের জনগণ, এই যে লুটপাটকারী আওয়ামী লীগ নামক দল, তাদেরকে তারা বয়কট করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে আমাদেরকে, আমরা যদি মনে করি বাংলাদেশের মানুষ তো আমাদের সাথে আছে, শুধু এই পরিতৃপ্তি নিয়ে থাকলে আমাদেরকে চলবে না। আমি একটু আগেই আপনাদের সকলের সামনে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত হচ্ছে, এইটি আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি কিভাবে আজকে যারা অস্ত্রের জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, এরা কিভাবে একটি প্রতিবেশী দেশের কৃত দাসে পরিণত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, যে সকল কথাবার্তা আমরা শুনতে পাই তাদের কাছ থেকে, যে সকল বক্তব্য আমরা দেশের মানুষকে অবজ্ঞা করে, দেশকে অবজ্ঞা করে আমরা এইসব আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনতে পাই, এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যায় আজকে আওয়ামী লীগ নামক দলটি বা এর নেতাকর্মীরা যাদের দালালি করছে, দালালির থেকেও তারা নিচে নেমে গিয়েছে, তারা নিজেদেরকে কৃতদাসের স্থানে নিয়ে এসেছে তারা। কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। একটি রাজনৈতিক দল হিসেবে, একটি কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা এবং বিশ্বাস। কিন্তু শুধু এই আস্থা এবং বিশ্বাস নিয়ে বসে থাকলে আমাদেরকে চলবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই দায়িত্ব শুধু একজন রাজনৈতিক কর্মীর নয়। আজকে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, কোনো সম্মানিত ব্যক্তি আজকে সম্মান পান না। সকল রকমের সম্মানিত ব্যক্তিকে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যার যেই সম্মান, সেই প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত আজকে এই মাফিয়া বা ডামি সরকার তাদেরকে দিতে কার্পণ্য করে। আজকে যেই দাবি নিয়ে, যেই অধিকার আদায়ের সংগ্রামে আমরা রত আছি,
এটি শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি শুধু একটি রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার, এটি বাংলাদেশের মানুষের অস্তিত্বের ব্যাপার। এটি শুধু রাজনৈতিক দুইটি দলের বা কতগুলো দলের মধ্যে সংগ্রাম আন্দোলনের ব্যাপার নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের সংগ্রাম আন্দোলনের ব্যাপার। আজকে যদি বাংলাদেশের যে চিত্র আমাদের সামনে আছে এটির যদি পরিবর্তন করতে হয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আজকে দল মত নির্বিশেষে সমাজের যে পেশা শ্রেণীর মানুষই হই না কেন, আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমাদেরকে দাঁড়াতে হবে। যে কোটি কোটি মানুষ আজকে অনাহারে অর্ধাহারে থাকছে, যে মানুষগুলো, যে যুবকগুলো আজকে সাগরে ডুবে মারা যাচ্ছে, যে মানুষগুলো আজকে না খেয়ে আছে, এরা সকলেই কি বিরোধী দলের? নো, এদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই বরং বেশি। কাজেই আজকে যে দেশের যুদ্ধ, এই যুদ্ধ সকল বাংলাদেশির যুদ্ধ। আসুন আজকের 54তম স্বাধীনতা দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ, যে স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন, যে বিচার ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যে অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যে শিক্ষা ব্যবস্থা আজকে যে ধ্বংসের দ্বার প্রান্তে, যে প্রশাসন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, এই সকল কিছু যদি আমাদেরকে রক্ষা করতে হয়, আবার গড়ে তুলতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের সকল বিরোধী দল, দল মত নির্বিশেষে সুশীল সমাজের কবি, সাহিত্যিক, শিক্ষক সকলকে আমি আহ্বান করব, আসুন দেশ আমাদের সকলের, এই বাংলাদেশ বা 20 কোটি মানুষের বাংলাদেশ, আমাদের সকলকে আজকে রুখে দাঁড়াতে হবে, আমাদের সকলকে আজকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ আবারও সেই কথা, দেশ আমাদের সকলের। এই হোক আমাদের আজকের প্রতিশ্রুতি, এই হোক আমাদের আজকের প্রত্যাশা, এই হোক আমাদের আজকে 54তম স্বাধীনতা দিবসের শপথ। এই প্রত্যাশা রেখে আল্লাহর দরবারে এই মোনাজাত করে, এই ফরিয়াদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।